আমন্ত্রণ ২১ রাতে। গত বেশ কয়েক বছর ধরে যেভাবে বিদ্যুৎ জ্বালানির দাম দফায় দফায় বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারের সাথে নিশ্চয়ই কোনো প্রকার সমন্বয় করা হয়নি, বিপিসির এক ধরনের যে লাভজনক প্রবণতা, সেই জায়গা থেকে এসে এখন অন্তর্বর্তী সরকারের কি কাজ রয়েছে এবং পাশাপাশি অবশ্যই বিদ্যুৎ জ্বালানির যে দফা দফায় মূল্য বৃদ্ধি, তার সরাসরি প্রভাবটি পড়ছে নিত্যপণ্যের বাজারে। এবং নিত্যপণ্যের বাজারের কথা এলে আরও একটি বিষয় আমাদেরকে আনতে হয়, সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজিও নিশ্চয়ই এই মুহূর্তে থেমে নেই। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সপ্তাহের দিকে যে বাজারে নিত্যপণ্যের দাম খানিকটা কমে এসেছিল, সেটি আবারও বেড়ে যাচ্ছে। আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলব, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি এবং মূল্যস্ফীতি নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। অধ্যাপক শামসুল আলম, আমি যদি প্রথমে একটু আলোচনার বাইরে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই যে দীর্ঘদিন পরে ২১ টেলিভিশনে এলেন একটি পরিবর্তিত অবস্থায়। আগে যেমন আপনি নিয়মিত আপনাকে পেতাম, হয়তো ডাকা হয়নি বা আমন্ত্রণ পাননি, হয়তো সেভাবে আসা হয়নি। আপনার প্রতিক্রিয়া ছোট করে। প্রথমত পুরনো লোকজনদের মধ্যে দু একজনকে চোখে বাঁধলো, তার মধ্যে আপনাকে বাঁধলো। সোহরাব ভাইকে এখানকার লোক না, তবে এই অনুষ্ঠানে এভাবে পাবো সেটা ভাবিনি। আপনারা সবাই আমার কাছের লোক, নিজের লোক। সেই হিসেবে আজকের এই আলোচনায় অন্তত বলতে পারেন যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমার মধ্যে। বলা যেতে পারে যে ২১ টিভি আমার সারা জীবনই স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু মাঝখানে ২১ টিভির ভূমিকাটা অদৃশ্য হয়ে যায় এইসব জ্বালানি অধিকার যখন আগের মালিকানায় ছিল না। হ্যাঁ, ভেতরের স্ট্রাকচারাল চেঞ্জের ব্যাপারটা তো অত আমাদের নলেজে ছিল না। এখন যেমন ঠিক আস্তে আস্তে, আজকে যেমন আলোচনায় শুনলাম যে আগের মালিক সালাম সাহেব ফিরে এসছেন, আপনি ফিরে এসছেন, আমারও এখানে আসা হলো। অন্তত কথা বলতে পারবেন। আর যাই হোক, হ্যাঁ, সেটাই আমরা চাই। আমরা একটু মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানির বিষয়ে। আন্তর্জাতিক বাজারে গত ২ বছর ধরে তো দাম পড়ছে। ইউক্রেন রাশিয়ার যে প্রভাবটি পড়েছিল সেটি এখন আর নেই বলতে গেলে, এবং তার সঙ্গে সমন্বয় করে যে দাম নির্ধারণ করার কথা সেটিও আমরা দেখছি না কোনো অবস্থাতেই। আমরা গত ১৬ বছরে দেখেছি যে দফায় দফায় মূল্য বৃদ্ধি, যার প্রভাবটি সাধারণ মানুষের উপরে এসে পড়ছে। প্রথমে আপনার মূল্যায়ন যে কেন এগুলো হয়ে আসছিল এতদিন ধরে। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি যদি আসেন যে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, বিদায়ী গভর্নমেন্ট, আর এখন বর্তমান গভর্নমেন্ট। বিদায়ী গভর্নমেন্ট যখন ২০০৯ সালে ক্ষমতায় আসলো, তখন তার সামনে সমস্যা ছিল এবং দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি করা হলো। রেন্টাল থেকে বিদ্যুৎ দ্রুত আনা হবে সে অজুহাত দেখিয়ে কেনা হলো, বেশি দামে কেনা হলো এবং সেই সমস্ত জায়গাতে ব্যক্তিখাত বিনিয়োগকারী আকর্ষণ করার উদ্দেশ্যে বেশি বেশি বিনিয়োগ হবে, বেশি বেশি উৎপাদন হবে, এইসব কাজগুলো করা হলো। এবং তার সামনেই যদি লিটারেরি বলা হয়, আইনের প্রিয়াম্বলে বলা আছে যে এই যে চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকট, এটাকে মোকাবেলা করার জন্য, দ্রুত সাপ্লাই এনশিওর করার জন্য এইসব চেঞ্জগুলো হবে। তখন আমরা দেখছিলাম যে আসলে সেই সরকার চরম সংকট মোকাবেলা করতে হবে এই অঙ্গীকার নিয়ে বা এই চ্যালেঞ্জ দিয়ে ক্ষমতায় আসলো। কিন্তু তখন কিন্তু মূল্যবৃদ্ধির বিষয়টি আসেনি এবং জ্বালানি মূল্য বৃদ্ধি হলে পণ্যের মূল্য বৃদ্ধি হবে, টাকার অবমূল্যায়ন হবে, এইসব ব্যাপার স্যাপার কিন্তু আমাদের মধ্যে কাজ করেনি। আমাদের মাথায় কাজ করেছে, সরকারও আমাদের সেটা বোঝাতে চেয়েছে যে জ্বালানি সরবরাহ হচ্ছে না বলেই যত সব সমস্যা হচ্ছে, জ্বালানি সরবরাহ হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু তার মধ্যে যে এত কিছু হতে পারে, সেই দীর্ঘ ১৫ বছর পরে এখন গভর্নমেন্ট এসে যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সংকটটা কিন্তু তার থেকে আরও ভয়াবহ। সেদিনকার সংকটের চাহিদা কম ছিল, আজকে চাহিদা বেড়েছে। চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য ছিল না, বিদ্যুতেরও ছিল না, জ্বালানিরও ছিল না। কূপ খনন বলতে নিজস্ব গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়াই হয়নি, রিজার্ভ বাড়েনি, উত্তোলন বৃদ্ধি পায়নি, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যোগ হয়নি। কিন্তু তখন বিদ্যুৎ বিতরণ লাইন বলতে হাজার হাজার কিলোমিটার বাড়ানো হয়েছে, কিন্তু বিদ্যুৎ আসেনি। তা নিয়ে সমালোচনাও ছিল। তাহলে সেই একই বিষয় যেটি আওয়ামী লীগ থেকে দাবি করা হতো যে কারেন্ট যে আসলে খাম্বা পুঁতেছে, এরা হতো শুধু সঞ্চালন লাইন টেনেছে, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে, সঞ্চালন গ্যাস লাইন, বিতরণ গ্যাস লাইন টানিয়েছে। 7টা ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গে যে
দুর্নীতি দমন কমিশনেরই ভাষ্য, যে লাইন বিতরণ লাইন টেনেছে, গ্যাস সরবরাহের কোনো নিশ্চয়তা ছিল না, সেই গ্যাস লাইনগুলো এখন প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকার প্রকল্প 7টা ডিস্ট্রিক্টে বিতরণ লাইন মাটির তলায় সমাহিত হয়ে গেছে। গ্যাস লাইন টেনে নিয়ে গেছে বিবিয়ানা থেকে, যদি বলেন যে আপনার পশ্চিম নদীর উপারে টেনে নিয়ে যাওয়া যে গ্যাস লাইনটা গেছে ধনুয়া হয়ে, সেখানে যেসব কম্প্রেসার বসানো হয়েছে, সঞ্চালন লাইন বসানো হয়েছে, সেখানে ভাড়ামারা থেকে খুলনায় গ্যাস নিয়ে যাওয়ার জন্য যেসব সঞ্চালন লাইন বসানো হয়েছে, সেসব সঞ্চালন লাইনের প্রথমের দিকে কখনোই তাদের সক্ষমতা ক্যাপাসিটি পুরা মাত্রায় তো ব্যবহার হয়নি, কোনো দিনই হয়নি। কম্প্রেসার বাসায় চাপ নিয়ন্ত্রণ করার কথা হয়েছে, তা নিয়েও দুর্নীতির প্রশ্ন উঠেছে, সেগুলোতেও সুরা হয়নি। তারপরে এখন যে বিদ্যুৎ উৎপাদন, ডুয়েল ফুয়েল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে খুলনায়, সেগুলোকে একসময় বিদ্যুৎ উৎপাদন করত ডিজেল দিয়ে করত, গ্যাস তো কখনোই যায়নি, এখন ডিজেল দিয়েও করে না। সেটা চালানোর জন্য 3-4 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা লাগে, সেই বিদ্যুৎ উৎপাদন করেই ওই বিদ্যুৎ উৎপাদনগুলো পাহাড় পরিমাণ ব্যয় নিয়ে তারা দাঁড়িয়ে আছে, এবং সেটা বিদ্যুৎ সরবরাহ বিদ্যুতের সঙ্গে ব্যয় বৃদ্ধি করে মূল্য বাড়াচ্ছে। তো এই যে বিষয়গুলো ঘটে গেছে, সঞ্চালন বলেন, বিতরণ লাইন বলেন, গ্যাসের বলেন, বিদ্যুতের বলেন, এগুলো ব্যয় বৃদ্ধি করতে করতে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই সরকার এসে তাহলে দুটো চ্যালেঞ্জ দেখছে। একটা চ্যালেঞ্জ দেখছে যে সমস্ত জ্বালানির উপরে, প্রাইমারি জ্বালানি সেটা অলরেডি আমদানি নির্ভর হয়ে গেছে, অর্থাৎ বিদেশি বাজারের ওঠানামার দাম যখন ওঠানামা করে, তার সঙ্গে অনিশ্চিত, কখন বাড়বে কখন কমবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভর্তুকি সরকার তুলে নিচ্ছে, তার মানে যা বাড়বে তাই পাস থ্রু হবে, তার মানে কখন কত বাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর কমলে সেইভাবে কমে না, একসময় তো কমলে সমন্বয় হতোই না, এখন সমন্বয়ের কথা বলা হচ্ছে, প্রপোর্শনালি সমন্বয় হচ্ছে না। কিন্তু কত সমন্বয় হবে, কত হচ্ছে না, সেগুলো জানার কোনো উপায় নেই, কারণ তার মূল্য বৃদ্ধি রেগুলেটরি কমিশন করছে না, জ্বালানি মন্ত্রণালয় অন্ধকার ঘরে বসে করছে। এই যে ব্যাপার মূল্যবৃদ্ধি এবং সংকট আগের থেকে চরম আকার ধারণ করেছে, আর মূল্যবৃদ্ধিও চরমে পৌঁছাইছে। এই সরকারের কাছে দুটো চ্যালেঞ্জ, তাহলে এই সরকারের এখন দুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্যদিকে বিগত সরকার 15 বছর ধরে যে তার চরিত্রের যে দিকগুলো উন্মোচিত হয়েছে, সেটা হচ্ছে সে বেসিক্যালি মুনাফাখোরে পরিণত হয়ে গেছে। অসাধু ব্যবসায়ীরা যেভাবে বাজার দখল করে, বাজার আপনার অলিগোপলি সৃষ্টি করে এবং বাজারকে নানা ধরনের ম্যানিপুলেশন করে, অসৎ ব্যবসা করে, লুণ্ঠনমূলক মুনাফা সমৃদ্ধ করে তার আয়ে, ঠিক সরকার সেভাবে তার রাজস্ব আয় এবং উৎপাদন পর্যায়ে, সরবরাহ পর্যায়ে, সঞ্চালন পর্যায়ে যেভাবে বলা যেতে পারে স্ফীত মুনাফা অর্জনের সুযোগ কাঠামোগতভাবে তৈরি করেছে, সেখান থেকে সরকারও মোটা দাগের মুনাফা পাচ্ছে। একদিকে কর্পোরেট ট্যাক্স, একদিকে ব্যাট, একদিকে আবার অন্যদিকে ডিভিডেন্ড। সরকার হিসেবে পাচ্ছে, সরকার ব্যবসায়ী হিসেবে পাচ্ছে। যত মূল্য বৃদ্ধি করছে এই পরিমাণ তত বাড়ছে, সরকারকে তত বেশি ক্ষুধার্ত করছে, যেভাবে অসাধু ব্যবসায়ীকে হাইনার মতো ক্ষুধার্ত হতে দেখা যায়। সরকারকে ক্ষুধার্ত করছে, সরকার কি নিজেই ক্ষুধার্ত ছিল কিনা, আমি এই প্রশ্নটা সাংবাদিক সোহরাব হাসান আপনার কাছে। এই জায়গাটাই এসেই বর্তমান সরকার এই চরিত্র প্রথমত করছে যে সরকারের এই চরিত্র বদলাতে হবে। সরকারের এই চরিত্র বদলানো মানেই তো সরকার তো নেই, সরকারের এই চরিত্র বদলানো মানেই উপদেষ্টা পরিষদ নয়, সরকারের সঙ্গে একটা পিয়নও সরকারের কর্মকাণ্ডের পুরা কাঠামোগত পর্যায়ে যে সমস্ত জনবল আছে, যে সমস্ত আইন আছে, নীতি আছে, কৌশল আছে, পরিকল্পনা আছে, সব জায়গাতে আমূল পরিবর্তন করে সরকারের গণমুখী চরিত্র। কিভাবে আমরা আপনার কাছে আসছি সাংবাদিক সোহরাব হাসান, যেটি বলছেন ডক্টর শামসুল আলম, যে সরকারকে ক্ষুধার্ত করেছে, সরকার নিজে ক্ষুধার্ত ছিল নাকি ক্ষুধার্ত করা হয়েছে, কোনটি? না, এখানে যে প্রশ্নটি হলো যে এই যে আওয়ামী লীগ সরকার দিন বদলের কথা বলে ক্ষমতায় আসলো এবং মানুষের মধ্যে একটা আশা জাগিয়েছিল বিভিন্ন খাতে, জ্বালানি খাতে বিশেষ করে। পূর্ববর্তী সরকার জ্বালানি খাতে বিশেষ করে জ্বালানি খাতে কোনো কাজ করেনি, নতুন বিদ্যুৎ কেন্দ্র করেনি। সুতরাং তাদের যে একটা অব্যবস্থা ছিল, নিষ্ক্রিয়তা ছিল, সেটার কারণেই কিন্তু শামসুল আলম ভাই যেভাবে বললেন যে ওই সময় সাময়িক কুইক রেন্টাল বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজন ছিল, সরকার করেছে, কেউ বাধা দেয়নি। পরবর্তীকালে এই করার পেছনে যে কারণটি জনগণকে সেবা দেওয়ার চেয়েও দেখা গেছে যে তাদের আস্থাভাজন, তাদের আস্থাভাজন ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়া, যে কারণে আমরা আজকে 15 বছর ধরে বা এই ক্যাপাসিটি চার্জের নামে
হাজার 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 কোটি টাকার যে ব্যয় বহন করতে হচ্ছে, সরকার নীতি পরিকল্পনায় যদি ভুল থাকে এবং সেটাকে যদি সংশোধনের চেষ্টা না থাকে, যেটা বিশেষজ্ঞরা যারা এই শামসুল আলম ভাই সহ বিশেষজ্ঞরা অনেকবার বলেছেন, বারবার বলেছেন, কিন্তু সরকার মনে করছে তারা যেটা করেছে সেটাই ঠিক। সব ক্ষেত্রেই কিন্তু গত সরকারের এই যে একগুঁয়েমি, এ কারণেই কিন্তু সরকার ডুবেছে। আমি একটু আপনার সঙ্গে এখন যে প্রশ্ন করতে চাই যে নীতি পরিকল্পনা আসলে ভুল ছিল নাকি তাদের টার্গেটটাই ছিল যেভাবে বসে বসিয়ে কিছু দলীয় লোককে টাকা পয়সা লুটপাটে সুযোগ করে দেওয়া? নীতি পরিকল্পনায় ভুল ছিল। প্রথমত হচ্ছে যে আমাদের জ্বালানি খাত এটি স্বনির্ভর করার যে প্রয়োজন ছিল বা যে আমাদের সম্পদ ছিল, সেই সম্পদটা আহরণের চেষ্টা করা হয়নি, অনুসন্ধানের চেষ্টা করা হয়নি। সর্বশেষে এসে কয়েক মাস আগে দেখলাম যে তারা বিদেশিদের কাছে দরপত্র আহ্বান করেছে যে জ্বালানি অনুসন্ধানের জন্যে। সুতরাং নীতি পরিকল্পনায় একটা হচ্ছে ক্যাপাসিটি চার্জের নামে ব্যবসায়ীদের সুবিধা করে দিয়েছে, আস্থাভাজন ব্যবসায়ী। আরেকটি যেটা করেছে যে জ্বালানি খাতটাকে পুরো ব্যবসার মাধ্যম করে ফেলছে, অর্থাৎ আমদানি নির্ভর করেছে। আমদানি করলে ঘাটে ঘাটে তার সুবিধা, কমিশন পাওয়া যায়, সেটা পরিবহনে হোক এবং আমদানিতে হোক, সেটা বিপিসি থেকে শুরু করে সব প্রতিষ্ঠানই। তো এটা হচ্ছে নীতি পরিকল্পনার ভুল। কিন্তু একটি প্রশ্ন, শামসুল আলম ভাই বলতে পারবেন, তারা তো সরকারি কাঠামোর বাইরে ছিলেন, কিন্তু ভিতরেও তো বিশেষজ্ঞ ছিলেন, জ্বালানি বিশেষজ্ঞ ছিলেন, যারা পরামর্শ দিয়েছেন। এখন হয় তারা ভুল পরামর্শ দিয়েছেন অথবা তাদের পরামর্শ সরকার গ্রহণ করেনি। যদি ভুল পরামর্শ দিয়ে থাকেন তাহলে মনে করি যে তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। আর যদি ভুল পরামর্শ না দিয়ে থাকেন, শুধু সরকার নিজেরা করে থাকে, তাহলে আমলা এবং রাজনীতিবিদ যারা ছিলেন তাদের জবাবদিহি করতে হবে। এখন এই সরকারের জন্য চ্যালেঞ্জ, এটা সবাই আমরা জানি। একটা হচ্ছে যে নীতি পরিকল্পনা, যে বললাম যে সরকার বিদেশ থেকে জ্বালানি আমদানি করে, সেখান থেকে লাভ করবে কেন? যে দামে আমদানি করবে সেই দামেই ভোক্তাদের দিতে হবে, এটি একটা বিষয়। আর যদি সেটা না পারে তাহলে বেসরকারি খাতেও ছেড়ে দিতে পারে, মানে তাহলে একটা কি বলে, একটা প্রতিযোগিতা হতে পারে যে কারা কম দামে দেবে। কিন্তু সরকার এটি মনোপলি রাখবে, একচেটিয়া তারা ব্যবসা করবে, আবার জনগণের উপর ট্যাক্স বসাবে এবং তারা আবার লাভ করবে। দাবি করছিল যে ভর্তুকি যুগের পর যুগ দিয়ে আসা হয়েছে বছর পর বছর, সেই ভর্তুকি ঘাটতিগুলো পূরণ করার জন্য সেটা 15 সালে এই অভিযোগ কি বলে এই দোহাই দেওয়া হয়েছিল। 15 সালের পর আজকে আরো 10 বছর গিয়েছে। সুতরাং এগুলো হচ্ছে বাহানা, এগুলো হচ্ছে খোড়া যুক্তি। প্রথম কথা হচ্ছে যে বিপিসিতে বা অন্যান্য এই জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা কাজ করে, তারা তো জনগণ তাদের কর দেয়, জনগণের করের পয়সায় তারা বেতন ভাতা নেয়, সুযোগ সুবিধা নেন। তাহলে তারা এখানে কেন লাভ করবে? তারা যে মানে একটা এই বলে যে তারা বলে যে ভর্তুকি দিয়েছে, আবার তারা 3-4টা বোনাস নেয়, তারা লভ্যাংশ পায়। কি করে পায়? এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের জ্বালানি এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণ, সঞ্চালন লাইন, সেগুলো আধুনিকায়ন করা, সেটি করা হয়নি। এখন যে আমাদের প্রয়োজন বা সরকার দিতে পারে 13-14 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু তার ক্যাপাসিটি হচ্ছে 2700 মেগাওয়াট, 2700 মেগাওয়াট। তো এই যে 1000 মেগাওয়াটের যে ব্যয়, বাড়তি ব্যয়, এটা কে দেবে? জনগণের করের পয়সা। সুতরাং তার কতগুলো ভুল। 10,000 মেগাওয়াট, তাই 27,000 মেগাওয়াট, 2700 না। আচ্ছা, এখন এই সরকারের যে চ্যালেঞ্জ, প্রথমত হচ্ছে এটি একটি কমিশন করে মূল্যায়ন করতে হবে যে আগে কোথায় কোথায় ভুল ছিল। প্রথমত চুরি দুর্নীতি, সে তো চুরি দুর্নীতি, সেটা ধরা হবে, এর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় হবে। ভুল ছিল কি? ভুল পদক্ষেপ সংশোধন করতে হবে, সংশোধন করলে হবে নীতি পরিকল্পনা পাল্টাতে হবে এবং সেই পাল্টানোর জন্য যোগ্য লোককে সেই দায়িত্ব দিতে হবে। এতদিন ছিল যে সব প্রতিষ্ঠানেই, শুধু জ্বালানি খাত না, সব প্রতিষ্ঠানে নিজের লোক বসানো, আর সেই নিজের লোক কাজ পারে বা না পারে, আবার যারা বসান, আমরা তো এখন দেখলাম 15 বছর পর যারা বসান তাদের যোগ্যতা নিয়েও তো প্রশ্ন নাই, শুধু এটা প্রমাণিত হয়েছে তারাও যোগ্য নন। আমি একটু অধ্যাপক ডক্টর শামসুল আলম, ব্যাপকভাবে আপনি গত 15 বছর বা 15.5 বছর ধরে
আপনার মতো 2-4 জন হয়তো খুব বেশি হলে যুদ্ধ করে গেছেন এইভাবে গণবিরোধী বিভিন্ন চুক্তি। আমি নিজে দেখেছি বিইআরসিতে, এনার্জি রেগুলেটরি কমিশনে যে ধরনের গণশুনানি অনুষ্ঠিত হতো, জনগণের পক্ষে আপনার আর্গুমেন্ট আমি নিজে শুনেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় অ্যাভয়েড করে যাওয়া হয়েছে, তারা যা করার করেছে। আপনার গবেষণায় কি পরিমাণ লুটপাট হয়েছে গত 15 বছর বিদ্যুৎ এবং জ্বালানি খাতে? যেমন নসরুল হামিদ বিপুল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, গত বছর 2023-এর জুলাইয়ের দিকে সংসদে একটি তথ্য উপস্থাপন করছিল যে এই ক্যাপাসিটি চার্জ বাবদ শুধুমাত্র বসিয়ে বসিয়ে রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো তাদের মালিকদের দিতে হয়েছে 1,04,000 কোটি টাকা। এখানেও কি কোনো ঘাটতি আছে? আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন সেটার থেকে শুরু করি। যে প্রথমত হচ্ছে যে আমরা কতটুকু টাকা আমাদের দেওয়া যৌক্তিক ছিল, ন্যায্য ছিল। আমরা একটা সেবা সরকারি মালিকানাধীন কোম্পানির কাছ থেকে নিচ্ছি, সরকার নিজে সেই সেবা তৈরি করতেছে বা পণ্য তৈরি করছে, আবার বেসরকারি খাত থেকে কিনে আমাকে সেটা সরবরাহ করছে। তাহলে সরকার আমার কাছ থেকে কত টাকা নিতে পারে আর কত টাকা নিচ্ছে তার একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থাকা দরকার। আমি এখানে দুটো প্যারামিটার দিয়ে এটা উল্লেখ করব। একটা হচ্ছে যে আইনে বলা আছে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মূল্যহার নির্ধারণ হবে এবং সেই মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে পক্ষগণকে, তার মধ্যে ভোক্তা, নানা শ্রেণীর ভোক্তা আসে, সব শ্রেণীর ভোক্তাদেরই শুনানি দেবে এবং সেই শুনানির আলোকে মূল্যহার নির্ধারণ হবে। তার মধ্যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন হচ্ছে ভোক্তাদের প্রতিনিধি, তারাও থাকে, অন্য অন্য যাও থাকে। তো সেই জায়গা থেকে তাহলে মূল্যহার কত হতে পারে সেখানে আসা যাক। আপনি আগেই উল্লেখ করেছেন যে মূল্যহার নির্ধারণ পদ্ধতিতে অনেকগুলো কথা উঠে আসে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যা করার তাই করে। কিন্তু তারপরেও কতগুলো কথা বা কতগুলো তথ্য সেখানে অকাট্য সত্য বেরিয়ে আসে যা স্বীকার করার উপায় থাকে না। পরবর্তীতে সেটাকে এড়ানোর জন্য সে আইন পরিবর্তন করে সরকার মন্ত্রণালয়ে বসে নিজে নিজের মতো করে বাড়াচ্ছে, সেটা অন্ধকারে নিয়ে গেছে। এখন সেই জায়গা থেকে বলতে চাই যে মোটা দাগে হচ্ছে যে কথাটা আমাদের সৌরভ ভাই বলেছেন যে যে দামে কিনবে আমার কাছে সেই দামে বিক্রি করবে, লাভ লসের কি আছে, এরকম একটা কথা বলেছেন। এটাই হচ্ছে সরকারের মূল বলা যেতে পারে নীতি বা দর্শন, যে মানুষের কল্যাণ সাধন করা হচ্ছে তার মৌলিক কাজ। সেই কল্যাণ সাধন করতে গেলে যতটুকু খরচ লাগে তা সরকার জনগণের কাছে সেটা নিতে পারে। সরকার তো লাভ খেতে পারে না, সরকার তো ব্যবসায়ী না, এই কথাটা তো কনস্টিটিউশন দ্বারা এটা প্রতিষ্ঠিত। তো সরকার সেখানে ব্যবসায়ী হতে গেলে একটা সাংঘর্ষিক অবস্থায় চলে আসে সরকারের নীতি দর্শনের কাছ থেকে। তারপরেও সরকার যে পলিসি তৈরি করেছে, সরকার কস্ট প্লাসে সেবা দেবে, মানে এই অবস্থা থেকে সরকার অতিক্রম করবে। সরকার পলিসি তৈরি করেছে, প্রবিধান তৈরি করেছে কস্ট প্লাস। আমি সেই কস্ট প্লাসের কথাই ভাবলাম যে সরকার ওভারঅল ইকুইটি মানির উপরে পার্সেন্টেজ, ইকুইটি মানি তো সরকারের থাকে না, তারপরে আপনি ব্যাংক থেকে যে লোন নেবে তার পার্সেন্টেজ, যেখানে যা খরচ হবে সব নেবে, তারপরে ওভারঅল 6% এর কাছে প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে, রেগুলেটরি কমিশন এটা নির্ধারিত। এইবার আসেন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকার রামপাল, পায়রা যে 4টা বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে যে সেখানেই 35,000 কোটি টাকা বা 35,000 কোটি টাকা বেশি নিয়ে চলে গেছে, এটা এত কম করা যেত। সেই জায়গাটায় ওভারঅল রেট অফ রিটার্ন 18%, ক্ষেত্র বিশেষে 16%, সবচেয়ে কম 12%। এটা সরকারি কোম্পানিগুলোই এটা নিয়েছে। তাহলে আপনি এই যে আমার কাছ থেকে এখান থেকে অন্য সব জায়গায় ছেড়ে দিলাম, মানে সৌরভ ভাই ক্যাপাসিটি পেমেন্টের কথা বলেছে, আমি সমস্ত জায়গায় ছেড়ে দিলাম, সরকার লাভ নেওয়ার ক্ষেত্রে তারই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটাও মানিনি। এই বিদ্যুৎ জ্বালানি বিভাগ তো সরকারের হয়ে কাজ করেছে, এগুলো চুক্তি তো সে করেছে। তারপরে যে বিনিয়োগকারীকে কাজ দিয়েছে সে বিনিয়োগকারী 1 টাকা খরচ করে 5 টাকা খরচ দেখায় নিয়ে গেছে, সেই 5 টাকা খরচের উপরে আবার 18% বেনিফিট নিয়ে গেছে। এই যে কাণ্ড কারখানাগুলো করেছে, তাহলে এই টাকাটা আমার যা টাকা তার থেকে বাড়তি নিয়ে গেছে, এই টাকা কত টাকা সেই হিসাবটা কিউমুলেটিভ প্রতি বছরই যাচ্ছে। সেই টাকাটা কত? 2022 সালে বিদ্যুৎ খাতে আমরা হিসাব করে দেখাইছি যে বছরে 40,000 কোটি টাকা।
বছর 40,000 40,000 কোটি টাকা বাড়তি। কেমন লুটপাট? লুটপাট। এখন লুটপাটের ডেফিনিশন কি? আমরা ডিফাইন করেছি দেখে টেকে বিভিন্ন কাগজপত্র ঘেটে প্রিডেটরি কস্টকে যেভাবে ডিফাইন করা হয়, যে নির্ধারিত মূল্য আইন দ্বারা, বিধি দ্বারা, অ্যাপ্রুভ বিধি দ্বারা নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে, সেই নির্ধারিত মূল্যই আবার ওই 18% জায়েজ করার পরেও এই 18% চ্যালেঞ্জ করা হয়নি, তারপরেও বাড়তি মূল্য যেটা সেটা 40,000 কোটি টাকা। গ্যাসে 18,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিছে, 6,000 কোটি টাকা আমাদের কাছ থেকে বাড়িয়ে নিচ্ছে। নেওয়ার পরেও যে পরিমাণ বিদ্যুৎ জ্বালানি সরবরাহ অর্থাৎ গ্যাস সরবরাহ এলএনজি সরবরাহ করে করা হবে সেটা যতদূর মনে হয় 750 MMCFD দেওয়া হবে। আমরা তখন বলেছিলাম এলএনজি এতটা আমদানি করা যাবে না, এভারেজ 500 MMCFDও বছরে আমদানি হয় না। গত বছরে প্রমাণ হয়েছে যে 7,500 কোটি টাকা সারপ্লাস হয়ে গেছে। সেই 7,500 কোটি টাকা যদি তখন না নেওয়া হতো তাহলে গ্যাসের দাম এত বাড়ানোর দরকার হতো না। আবারও সেই 12,000 কোটি টাকা সরকারের ভর্তুকি নেওয়া হলো, পরে সরকার ভর্তুকি দেয়নি। আমাদের কাছ থেকে 6,000 কোটি টাকা নেওয়া হয়েছে, ভর্তুকি দেখানো হয়েছে, দাম বেড়ে গেছে, এলএনজি ওই 750 MMCFD আমদানি হয়নি। তার মানে কি আমাকে প্রতারণা করা হলো, উল্টা দিকে হচ্ছে আমার কাছ থেকে যা প্রয়োজন তার থেকে বেশি পয়সা নিয়ে বাড়তি হলো। এইটা গেল 1 বছরের হিসেব। এইবার আসেন আমার কাছ থেকে যা দরকার লাভ সহ, লাভটাও তো বিনিয়োগ করেছে তারা, ওই যে নানা ধরনের অবকাঠামো তৈরি করেছে, সরকারি মালিকানাধীন সব এই সব জায়গা থেকে বাড়তি পয়সা নিয়ে। মাগনা 2 কূপ খনন করেছে, পিএসসি শেষ হয়ে গেছে 2014 সালে। শেষ হয়ে যাওয়ার পরে 2 বছর পরে সেই পিএসসি তাজা করেছে, কারণ জীবন কাটি হচ্ছে জ্বালানি সচিব নাজিমুদ্দিনের হাতে। তিনি বাপেক্সের বাপেক্সের বোর্ডের চেয়ারম্যান, জ্বালানি সচিব। তার কাছে বিদেশি কোম্পানি আইওসি যে মাগনা 2 পিএসসি সাইন করেছিল, সে আবেদন করলো যে এখানে আমি বিনিয়োগ করতে চাই, আমার আগের প্রজেক্ট যে ফেল করেছে আমি কোনো গ্যাস পাইনি, সেখানে যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকা দিতে হবে, আর এখানে গ্যাসের এই করতে হবে। সেই অব্লিগেশন সে মেনে নিয়ে তাকে নামায়ে তারপরে তার দিয়ে গ্যাস খনন করাইছে, যৌথ মালিকানা বাপেক্সের। বাপেক্স কোনো দিন যায়নি, ইভ্যালুয়েশন বলেছে যে এখানে গ্যাস পাওয়া যাবে না, বাপেক্সের কারিগরি কমিটি শোনেনি। 262 টাকা জলে গেছে, পেট্রোবাংলা থেকে গেছে লোন নিয়ে দিয়েছে, তারপর তিতাস থেকে লোন নিয়ে দিয়েছে, বাপেক্সের নিজের মজুদ টাকা ছিল সেগুলো নিয়ে দিয়েছে। তার মানে এইগুলো যে যেমন ভাবে প্রজেক্ট নিয়েছে, বিদেশি কোম্পানিকে দিয়েছে, নিজে তসরুপ করেছে, সবকিছু করেছে। এখন সেটা নিয়ে যখন আমাদের তদন্ত রিপোর্টে সেগুলো বেরোলো, নাজিমুদ্দিন সাহেব তখন রিটায়ারমেন্টে চলে গেছে। এই যে আমি টাকার কথা বলি, এত কিছু খরচ করার পরেও সরকার যার যে প্রতিষ্ঠানে যত টাকা আছে সেই টাকা সরকার নিজে নিয়ে যাওয়ার জন্য আইন তৈরি করলো। এটা নিশ্চয়ই সবাই মনে করতে পারবেন। সেই আইন তৈরি করার পরে নানা জায়গা থেকে টাকা নিয়ে গেছে, এডুকেশন বোর্ড থেকে টাকা নিয়ে গেছে, জ্বালানি বিদ্যুৎ খাত থেকে লক্ষ কোটি টাকার উপরে নিয়ে গেছে। তাহলে এই টাকা যদি আমরা জ্বালানি সাবসিডাইজ জ্বালানি প্রাইস স্টেবিলাইজড ফান্ড করতে বলেছিলাম, যে দাম যখন বাড়বে তখন দাম বাড়ানোর দরকার নেই, এখান থেকে ভর্তুকি দাও, দাম যখন কমবে তখন বাড়তি টাকা এখানে আনো, তাহলে একটা স্টেবল প্রাইসিং সিস্টেম আমরা চালু করতে পারতাম। তা করা হলো না। 7 বছর ধরে 47,000 কোটি টাকা জ্বালানি তেলে সাশ্রয় করা হলো, সেই টাকা কোথায় গেল গড নোজ। সেই টাকা দিয়ে বললাম যে তোমরা ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 তৈরি করো, যেখানে বোধহয় 4-5 হাজার কোটি টাকা লাগবে না, কত এইরকম পরিমাণ হাতে দিয়ে দিল। চিৎকার করে বললাম যে টাকা আছে বিপিসিতে, এই টাকা দিয়ে তৈরি করো, করবে না। ইস্টার্ন রিফাইনারি এসালমকে দিয়ে যে জ্বালানি তেল আমরা কিনবো তার থেকে কয়েক গুণ প্রফিট তাকে বেশি দিয়ে সেই প্রফিটটা তার পকেটে দিবে, তার পকেট থেকে কে কোথায় কতভাবে ভাগাভাগি হবে, সেখানে জ্বালানি উপদেষ্টা তৌফিকুলাই কোথায় থাকবে, কাকে কত দেওয়া হবে সে কথাটা আল্লাহ জানে, আর কেউ দেখতে পাবে না। তো এইভাবে যে কাঠামোগতভাবে যে দুর্নীতি বিন্যাস করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, সেই জায়গাটা হচ্ছে মূল কথা। এখন কিউমুলেটিভ ওয়েতে যদি আপনি হিসাব করেন প্রতি বছরে এইভাবে কত টাকা হয়েছে সেটা কল্পনা করা। সাংবাদিক সোহরাব হাসান বলছেন একদিকে নীতিগত ভুল, আরেকদিকে লুটপাটের টার্গেট, সব মিলিয়ে আজকে অবস্থা। আমরা আলোচনায় ফিরছি। সোহরাব হাসান, আপনার কাছে আসবো যে পরিসংখ্যানটা আমরা জানি যে 2024-এর মার্চ পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি 9.8% ছিল। সেখানে শুধু জ্বালানির প্রভাব ছিল এই মূল্য বৃদ্ধির কারণে 6.2%। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কি করা প্রয়োজন অন্তত সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, এবং এস আলম বিষয়ে তো অবশ্যই প্রশ্ন থাকবে। সেই ঘুরে ফিরে এস আলমের মতন কিছু অলিগার্ক যে বা দানব সৃষ্টি করা হয়েছে তাদের কি হবে? আমি আসবো, আমি একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি বিদ্যুৎ জ্বালানি এবং মূল্যস্ফীতি প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। সৌরভ হাসান, বিরতির আগে আপনার কাছে দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘুরে ফিরে সেই এস আলমদের নাম, ঘুরে ফিরে সামিট পাওয়ার লিমিটেড আজিজ খানদের মতো নাম, এদের কি বিচার আসলেই হবে? আমরা শুনি প্রতিটা সরকারের সময় এদের হাত অনেক লম্বা থাকে। তার আগে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতি। দেখুন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছে, সরকার পদত্যাগে বাধ্য হয়েছে, কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের, একেবারে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, হকার, অটো চালক, গাড়ি চালক এবং বিভিন্ন মানে খুদে দোকানদার, বেকার। তো তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই রাষ্ট্র সংস্কারটার এসব তো বোঝে না। তাদের ছিল যে তাদের যে নিত্যদিনের জীবনযাপন সেটি অসহনীয় হয়ে পড়েছিল। তারা যে আয়, প্রথমত আন্দোলনের সময় একটা আয় বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে আয় করতো তাদের সংসার চালাতে পারতো না, ছেলেমেয়ের লেখাপড়া চালাতে পারতো না। এক ধরনের কি বলে, বাধ্য হয়ে কিন্তু তারা একটি বেঁচে থাকার জন্যই বলা যায় যে এই আন্দোলনে অংশ নিয়েছিল। সরকারের প্রথম দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বা উন্নয়ন বা যে বিশৃঙ্খল অবস্থা সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা। এরপরই হচ্ছে নিত্যপণ্যের দাম। কিন্তু আমরা দেখলাম না যে গত 8-9 দিন হয়ে গেছে, 9-10 দিন, আজকে 10 দিন, কিন্তু এই সরকারের এই নিত্যপণ্যের দাম নিয়ে বা সাধারণ বাজার ব্যবস্থাপনা নিয়ে কোনো মানে এটি উন্নয়নে বা দাম কমানোর কোনো উদ্যোগ দেখলাম না। প্রথম যে কদিন আপনি বললেন, প্রথম দিকে যে বললেন যে কয়েকদিন দাম কমে গেছিলো, সেটি একটি আকস্মিকতায়, মানে সেটা তাৎক্ষণিক অবস্থায়, এবং হয়তো চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছিল, দুর্বৃত্তরা পিছনে চলে গিয়েছিল, আড়ালে চলে গিয়েছিল। কিন্তু এখন সে যুবলীগ ছাত্রলীগ নেই, তাহলে চাঁদাবাজি কারা করছে সেই বিষয়টি কি? যারা আড়ালে গেছে তার প্রতিপক্ষ, তারাই। তো আমরা অনেক অভিযোগ দেখছি, ছাত্র সমন্বয়কের নামেও চাঁদাবাজি হয়েছে, যদিও তারা বলেছে যে তাদেরকেও সঙ্গে যুক্ত না এবং তারা স্বঘোষিত আন্দোলনকারী। স্বঘোষিত আন্দোলনকারী, স্বঘোষিত বিভিন্ন দলের নেতা কর্মী, তারাই এটি করেছে। এখন নিয়ন্ত্রণ তো করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটি দমন করতে হবে, এটা মোকাবেলা করতে হবে এবং মানুষকে স্বস্তি দিতে হবে। আমরা সেই স্বস্তিটা দেখছি না। দ্বিতীয় যে কথাটি বলেছেন যে এই সরকার, বিগত সরকারের আমলে যে অসাধু ব্যবসায়ী একটা চক্র গড়ে উঠেছিল, সিন্ডিকেট বলি বা এটা মানে দানবী বলা যায়, যে একের পর এক সব খেয়ে যাচ্ছে, আবার তাকে ইস্টার্ন রিফাইনারি তুলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল বা চুক্তি ছিল। তা না, তো আরো অনেক কিছু তুলে দেওয়া হয়েছে। ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে, 8-9টা ব্যাংক একাই শেষ করেছে। তারপর আরো অনেক ক্ষেত্রে মিডিয়ায় তার দখলদারি ছিল, অন্যান্য আরো অনেক ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি, অংশীজনদেরও বোধহয় একটা ভূমিকা থাকা দরকার। এই যে দখল না হতে পারে, এখন দখল হওয়ার পর আমরা চিৎকার করি বিভিন্ন, এই যে ব্যাংকগুলো যখন একের পর এক দখল হলো, প্রথম আলোতে একটা শিরোনাম ছিল যে ভয়ঙ্কর সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে 30,000 কোটি টাকা লুটপাট করা হলো 1 নভেম্বরে। কথা হচ্ছে যে সেক্ষেত্রে তার মনে হচ্ছে যে এই যে 4 দিন সরকার ছিল না তা নয়, মানে সরকার যে আছে তাদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে অন্যায়কে দমন করা, ন্যায় প্রতিষ্ঠা করা, কিন্তু সেটা তো আমরা দেখিনি, বরং দখলবাজিকে উৎসাহিত করা হয়েছে। আমি তো মনে করি যে এটি শুধু একটি তো এক এসে আলম তো না, অনেক আলম তৈরি হয়েছে। সেই আলমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার চেয়ে মঞ্জুরুল আলমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা এর আগেই নেওয়া হয়ে গেছে। সুতরাং যার ব্যবস্থা হচ্ছে যে
ভবিষ্যতে কেউ এই ধরনের অন্যায় না করতে পারে, এই দুর্বৃত্তদের মানে কীভাবে মোকাবেলা করা হবে, সেক্ষেত্রে সরকারকে দলমত নির্বিশেষে, এমন যদি হয় যেটা আওয়ামী লীগ আমলে হয়েছে, যে তার নিজের দলের লোক অন্যায় করলে তাকে কিছু বলা হতো না, বরং পুরস্কৃত করা হতো, আর বিরোধী পক্ষ হলে ব্যবস্থা নেওয়া হতো। সরকারকে চলতে হবে ন্যায়ের ভিত্তিতে, অন্যায়কে দমন করতে হবে, এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করছে যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার। সেটা সংস্কারকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক রূপান্তর, সেটি আমরা যদি সব ক্ষেত্রে করতে পারি, এই যে এত বড় বড় দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু জবাবদিহি না থাকার কারণে, কাজে স্বচ্ছতা না থাকার কারণে প্রশ্ন করা যেত না। তো এই সরকার, আশা করি অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যতে যে সরকার আসবে, তারা প্রশ্ন করতে দেবে, প্রশ্ন করার সুযোগ থেকে বঞ্চিত করবে না। শুধু সাংবাদিক না, সাধারণ মানুষ তো প্রশ্ন করতে পারতো না। সাধারণ মানুষ তো পারেই না, সাংবাদিকরা পারছেন, তারা বিশেষজ্ঞরা পারছেন, যে ডক্টর সামসুল বলছেন 10 বছর অনেক কথা বলতে পারেননি ছিল, গণশুনানির ব্যবস্থা ছিল, সেখানে অন্তত মানুষ কথা বলতে পারতো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিরা, সেটা বন্ধ করে দিল। এই যে অগণতান্ত্রিক এবং নিপীড়নমূলক আইনগুলো আছে, এগুলো অবিলম্বে এগুলো রহিত করতে হবে। এমনকি সেই ক্ষেত্রে কিন্তু আরও একটি প্রশ্ন আছে, সাংবাদিকরা যে কথা বলতে পারতো না, তার প্রধান অন্তরায় ছিল তো ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীকালে যেটা সাইবার নিরাপত্তা আইন। এবং তার বিরুদ্ধে আজকে উপদেষ্টা পরিষদে অনেকে আছেন যারা কিন্তু এর বিরুদ্ধে তখন সোচ্চার ছিলেন। আমরা আশা করব আইন বাতিল করার ক্ষেত্রে তারা তাদের করণীয় ঠিক করবে, অর্থাৎ ব্যবস্থা নেবে। অধ্যাপক ডক্টর শামসুল আহমেদ, যেটি বলছিলাম যে মূল্যস্ফীতি, গত মার্চে একটি হিসাব দিচ্ছিলাম আমি, যে 9.8% মূল্যস্ফীতিতে অবদান রেখেছে জ্বালানি বা বিদ্যুৎ খাতে, 6.2%। এখন আমরা একটু সাধারণ মানুষের জন্য একটু কথা বলতে চাই, অবশ্যই জ্বালানি এবং বিদ্যুতের বিষয়টি ধরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে এখন জ্বালানি বিদ্যুতের ক্ষেত্রে কোন বিষয়টি সরকারকে সবচেয়ে বেশি নির্ধারণ মানে দৃষ্টি দিতে হবে? সুরাব ভাই যে কথাটা বলছিলেন, যে আজকে যে রাষ্ট্রের যে আপনার রূপান্তর ঘটে গেল এই 5ই আগস্টের অভ্যুত্থানে, গণ অভ্যুত্থান বা ছাত্র জনতা অভ্যুত্থান যেটাই বলি, ঘটে গেল, সেটার আসলে মূল স্পিরিট ছিল তো অসমতা, বৈষম্য, তার বিরুদ্ধে প্রতিবাদের বিস্ফোরণ। তা এখন সেই অভিঘাতের শিকার মূলত কারা? উনি কিন্তু বলে গেছেন যে সাধারণ মানুষ যারা খেতে পায়নি, রিক্সাওয়ালা বা ভ্যান চালক, মজুর, মুটে দিন, তারা তাদের জীবন চালাতে পারছিল না। তারা তাদের জীবন না পারার যে কষ্ট, যে না পারার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার প্রকাশ ঘটেছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। তারাও জীবন দিয়েছে, রক্ত ঝরেছে তাদেরও। তো সেই যে অঙ্গীকারের জায়গাটা এখন রূপান্তর ঘটে গেছে। ঘটে যে জায়গাটায় যে সরকার এসছে, সেটা হচ্ছে সেই চিন্তা এবং চেতনার মূর্তমান প্রতীক তারা। সুতরাং তাদের চেহারা, তাদের কথা, তাদের কার্যক্রমে সেটা অলরেডি প্রত্যাশা করেছেন সুরাব ভাই তার বক্তব্যের শেষ দিকে। আমিও তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, সেই প্রত্যাশা থেকে আপনার প্রশ্নের জবাবটা যে তাদের এখন অন্তত যে কথাটা আপনি ইন্ডিকেট করেছেন যে 6% মূল্যস্ফীতিতে অবদান রেখেছে 10%-এর, আর অন্য যে 4% সেটাও পরোক্ষভাবে এটাকে না, সেটাও পরোক্ষভাবে ওটাও বাড়াতে জ্বালানিরই প্রভাব কাজ করেছে। তাহলে এখন যেভাবে বেড়েছে এবং বাড়ানোর যে কৌশল বা যে পলিসি রেখে গেছে বিদায়ী সরকার, যে তারা ভর্তুকি দেবে না এবং 4 বছরে বাড়িয়ে যে দাম এখন এভারেজ 8 টাকা সামথিং আছে, 12 টাকা ঘাটতি আসে, সেই 4 টাকা সমন্বয় করে দেবে এবং ইত্যাদি ইত্যাদি। গ্যাসটা সে একই অবস্থা হবে, জ্বালানি তেলে অলরেডি সে ব্যবস্থা করেছে এবং তার প্রেক্ষিতে জ্বালানি তেলে সরবরাহের জন্য যা করা দরকার সেটা বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য দিয়ে গেছে, এইসব কাণ্ড কারখানা করে সাজায় গেছে। তাহলে এরকম একটা জায়গায় বসে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে বিদায়ী সরকার যখন ক্ষমতায় এসেছিল, যে চ্যালেঞ্জ জ্বালানি খাতে মোকাবেলা করবে, সে যখন 15 বছর পরে বিদায় হয়ে গেছে, সে এত উন্নয়নের ফিরিস্তি দিয়ে গেছে, কিন্তু এখন এই সরকার দেখতে পাচ্ছে যে তার কাছে সে যখন ক্ষমতা নিছিল তখন যে সংকট ছিল, যে চরম অবস্থা ছিল ভয়াবহ, এখন তার থেকে আরও আরেকটা প্যারামিটার বেড়েছে, জ্বালানি সংকট তো আছেই, অর্থাৎ মূল্য সংকট।
মূল্যবৃদ্ধির, অভিঘাতের সংকট, জ্বালানির, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি এসব আছে। তাহলে এইখানে এখন রাইট নাও ক্ষমতা ধরেই যে কাজটা করতে হবে, হয়তোবা আমি মনে করি যে এখনই করা দরকার ছিল, হয়তোবা 7 দিন 10 দিনের মধ্যে দেরি হয়ে গেছে, যেটা 7 দিনেও দেখতে পাইনি, যে কথাটা উচ্ছ্বাস বেরিয়ে গেছে আমাদের মুখ থেকে, যে আমরা এখনও দেখতে পাচ্ছি না, যদিও এই সময়টা অনেক ছোট সময়, তারপরেও আমরা যন্ত্রণায় আছি, অর্থাৎ এই মুহূর্তে রিলিফ চাই। তাহলে সেই রকম একটা অভিব্যক্তিকে সরকার মোকাবেলা করতে হলে এখনই আমি মনে করি যে এখান থেকে উঠে যাওয়ার পরে স্ক্রলে দেখতে চায় টেলিভিশনের যে সরকার বলেছে 3 বছর বিদ্যুৎ এবং জ্বালানির কোনো দাম বাড়ানো হবে না। তাই হতো হয়তো সাধারণ এই কথাটা বলার ক্ষমতা সরকারের থাকতে হবে। তাহলে সেই ক্ষমতা অর্জন করতে হলে সরকারের একটা বুঝ নিতে হবে। সরকার বুঝ নেওয়ার জন্য কিন্তু এখনো আসেনি। ধরেন আজকে যদি রাইট নাও, আপনি অনেক দিন এই বিষয় নিয়ে টকশো করেছেন, তার অনেকগুলোতে আমি আসিনি। আপনিও জানেন যে কোন জায়গায় কি করতে হবে। আপনাকে যদি সংক্ষেপে বলতে হয় 10 মিনিটে আপনিও যা বলবেন তার মধ্যে মূল জিনিস অ্যাড্রেস করবেন। সৌরভ ভাইও এই জিনিস নিয়ে ঘাটাঘাটি করেছে, সে সম্পাদকীয় লেখে, অনেকের কথা লিখেছে, অনেকের কথা পড়েছে, আমারও অনেকগুলো সাক্ষাৎকার নেছে সেপেছে। তাকেও যদি বলা হয়, সেও আমি মনে করি যে একটা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম। তাহলে সরকারের বুঝ নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য তো তার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। জানাশুনো এই ব্যাপারে সবারই আছে, আজকে আমরা কথা বলছি এর মধ্যেও আছে। তাহলে এই 3 বছরের জন্য সে কোনো মূল্য বৃদ্ধি করবে না। তাহলে এটা করার জন্য যে 50,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে ঘাটতি রয়ে গেছে, তারপরে গ্যাস খাতে তো আছেই, গ্যাস তো দিতেই পারছে না। তাহলে সেই সব জায়গায় কোথায় কি করতে হবে, তার জন্য স্টেক হোল্ডারদের কনসালটেশন করা, রেগুলেটরি কমিশনের যে লোকগুলো আনছে তারা তো কিছুই বোঝে না, তাদেরকে বিদায় করে দেওয়া, এগুলো করে তাদের নেতৃত্বেই তো এটা করতে হবে। তো সেই সবগুলো করার প্রস্তুতি আজকে থেকে হয়তো বা জ্বালানি উপদেষ্টা দায়িত্ব নিয়েছে, তিনি অবশ্যই এগুলো করবে সে প্রত্যাশা করি, কিন্তু তাকে শুরুটাই করতে হবে ভেরি বিগিনিং, যেটাই বিগিনিং অফ দি সলিউশন অফ দি ক্রাইসিস, যে ক্রাইসিসগুলো আমরা বলছি যে 3 বছর যে কোনো মূল্যে দাম বাড়াবো না, বিদ্যুতের, গ্যাসের, কোনো কিছু গ্যাসের, হ্যাঁ, কোনো কিছু দাম, যে অপরিশোধিত তেল আমদানি হচ্ছে যেগুলো আন্তর্জাতিক বাজারে কমে গেছে, সেটাও তো নিশ্চয়ই সমন্বয় করতে হবে সব। এখন সেটা করতে হলে এটা ঘোষণা দিয়ে, মানে আপনাকে পেছনে বাঁক ছেড়ে দিতে হবে, এবং আপনার দায়িত্ব হচ্ছে বিশ্ব রেকর্ড দৌড়ে ভাঙা। তো সেটা তো আপনার ক্ষমতা নেই, কিন্তু বাঁক ছেড়ে দিলে আপনি আরও বেশি সক্ষম হয়ে যাবেন, কারণ জীবন বাঁচাতে হবে। তাহলে আপনি এই অঙ্গীকার করলেন, করে তারপরে এখন কিভাবে করতে হবে মানুষজনকে ডাকেন যে কিভাবে করব, সেইভাবে যে হিসাবগুলো আপনাকে দিলাম এর আগে, যে এখানে 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 এইভাবে টাকা পয়সাগুলো আছে, সেই টাকা পয়সাগুলো জড়ো করেন, সব ডেভেলপমেন্ট বন্ধ করেন। জি, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের দরকার নেই, যা আছে ওইভাবে পড়ে থাকুক। সেখান থেকে টাকা আনেন, কয়েক লক্ষ কোটি টাকা সেখানে রেখেছেন, বাজেটে অমুক তমুক করেছেন, টাকা ছাপায়ে আমার ব্যয় বাড়িয়ে সরকারের আয় বাড়ানো, স্ফীত আয় বাড়ানোর কোনো দরকার নেই। জিডিপি প্রবৃদ্ধি 2-3% নেমে আসুক, 10% দরকার নেই। মধ্য আয়ের দেশ আমি হতে চাই না। গরিব মানুষ আছে, গরিব মানুষ থেকে তাদের মুখে হাসি ফোটাতে চায়। এই অঙ্গীকার, এই কথাগুলো আমি শামসুল আলম, আপনি পান্না বললে হবে না, সৌরভ ভাই বললে হবে না, ওই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলতে হবে, ওই উপদেষ্টা পরিষদের মধুচন্দ্রিমার সময় কাটানোর মতো করে নয়, এই কথাগুলো বলে আমাদেরকে পাশে দাঁড়ানো না, সামনে দাঁড়াতে হবে। এবং তাদেরকে লক্ষ্য করে আমরা আগামী আরও 1 বছর যদি জ্বালানি সংকটের মধ্যে থাকি, এ ব্যথা ভুলে যাব, আর স্বপ্ন দেখবো যে সুখের দিন আসছে। জ্বালানির উপদেষ্টা তো হয়েছেন ফাউজুল করিম সাহেব, ফাউজুল কবির তো নাকি? আচ্ছা, যেহেতু উনি একজন সাবেক সচিব হওয়া সত্ত্বেও আমরা জানি বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলোতেই উনি লেখালেখি করেন এবং খুব সহজ ভাষায় বুঝিয়ে লিখতে পারেন, যেটি অ্যাড্রেস করছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম। তার কাছে তো আমাদের প্রত্যাশা অনেক, যেহেতু তিনি সাধারণ মানুষের হয়ে লিখতেন, সরকারের বিভিন্ন ত্রুটি নিয়ে লিখতেন। তো এমন একজন মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা নিঃসন্দেহে অনেক, কিন্তু যদি না পারেন সেরকম কোনো সম্ভাবনা আছে কি? না, তারা তো দায়িত্ব নিলেন, আবার উনি তো আজকেই দায়িত্ব নিলেন, যেহেতু শুক্রবার শপথ নিয়েছেন। বিষয়টা এখনই আমরা যদি না পারেন যেতে চাই না, আমরা চাই তিনি সফল হবেন। আর শামসুল আলম ভাই একটি চ্যালেঞ্জ তার প্রতি ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জটা তিনি নিন। কোথায় কোথায় অনিয়ম দুর্নীতি আছে, কোথায় ফাঁকফোকর আছে, আর এটি শুধু জ্বালানির বিষয়, জ্বালানির দামের বিষয়টি কিন্তু জ্বালানির উপর নির্ভর করে না, পুরো সরকারের বা পুরো রাষ্ট্র ব্যবস্থার সুশাসনের উপর নির্ভর। সুশাসনটা হলো প্রথম জরুরি। দ্বিতীয় হচ্ছে যে এই সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতি কমবে। দুর্নীতি কমলে জ্বালানি খাতের সিস্টেম লস নামে যে চুরিটা হয়,
সেটি অনেকাংশে কমবে। এখন সিস্টেম লস কিছুটা থাকবে, কিন্তু এর অর্থ না সেটা 12% হবে। এর অর্থ না আবার জ্বালানি, আবার সাধারণ মানুষকে যদি একটু স্বস্তি দিতে হয়, শুধু জ্বালানির দাম বাড়ালেই হবে না। অন্য পণ্যের, কৃষি শিল্পের অন্য যে উৎপাদিত পণ্য, সেক্ষেত্রেও কিন্তু, এবং যে পণ্যগুলো আমরা আমদানি করি সেক্ষেত্রে যে সিন্ডিকেট আছে সেটা ভাঙতে হবে। প্রকৃতই বাইরের বাজারে, এবং এটি খোলাখুলি বলা হোক না কেন, বাইরের বাজারে এই দাম আছে, পরিশোধনে এই ব্যয়, আমরা এই দামে বিক্রি করব। এটি সবটা আড়াল করা হয়, কোনো কিছুই জানতে দেওয়া হয় না। আর আমাদের এখানে আমদানি করে, নিত্যপণ্যগুলো আমদানি করে কয়েকটি বড় প্রতিষ্ঠান, তাদের মধ্যে পারস্পরিক আতাত আছে। তারা পরস্পর যোগসাজশে কিন্তু এটি দামটা নির্ধারণ করে। সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করি। এবং গত সরকারে আমরা দেখা গেছে সরকারের চেয়ে এই সিন্ডিকেট অনেক শক্তিশালী। আমরা এই সরকারে আমরা দেখতে চাই এই সিন্ডিকেটের চেয়ে এই সরকার অনেক শক্তিশালী, এবং তারা সিন্ডিকেট ভাঙতে পারবে। অধ্যাপক ডক্টর শামসুল আলম, আপনার কিছু পরামর্শ থাকবে কিনা? বলেছেন যে 3 বছরের মধ্যে কোনো প্রকার মূল্য বৃদ্ধি করবে না, এটা আপনার দাবি। কিন্তু যদি পরামর্শ চাওয়া হয়, মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে আপনারই পরামর্শ চাইলো সরকার, সেক্ষেত্রে আপনি কি বলবেন? পরামর্শের ব্যাপারটা কি, যে আমরা যে কথাগুলো বলছি দীর্ঘদিন ধরে, 2 দশক ধরে, তো আমরা তো প্রত্যাশা করে এসেছি যে একসময় না একসময় সমাজে, সোসাইটিতে, রাজনীতিতে একটা স্পেস তৈরি হবে যেখানে আমাদের এই কথাগুলোর প্রয়োজন পড়বে। তো তার জন্য যাতে করে রেডিমেড কিছু জিনিসপত্র থাকে, যাতে করে সেগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়, সেটার ব্যবস্থা আমরা তৈরি করে অন্তত জ্বালানি সেক্টরের জন্য করে রেখেছি। সেটা হচ্ছে যে সরকার কোনো জ্বালানি নীতি অবলম্বন তৈরি করেনি। 1996 সালে একটা জ্বালানি নীতি তৈরি করা হয়েছিল, সেটা কোনো কার্যকর হয়নি। সরকার আরবিটারিলি কন্টিনজেন্সি প্ল্যানে এগুলো করেছে। জ্বালানি নীতি যদি না থাকে তাহলে পরিকল্পনা কার উপরে দাঁড়াবে? এই সমস্ত খাতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য সরকার বিনিয়োগ করেছে, জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য তার কোনো বিনিয়োগ নেই। এই যে অসামঞ্জস্যতাগুলো ফেস করেছে, তো সেই হিসেবে জাতীয় জ্বালানি রূপান্তর নীতি 2024 রিসেন্টলি আমরা পাবলিশ করেছি কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। পথনকশার জন্য একটা আছে যে ভোক্তারা কি চায়, এবং সেটা করতে হলে প্রথমত হচ্ছে তার ফাউন্ডেশন পথ হয়ে তৈরি করতে হবে। তার জন্য 13 দফা দাবি স্পেসিফিক্যালি ফর্মুলেট করা আছে। সেই 13 দফা দাবির মধ্যে 3টা বিষয় আজকে আমি ড্রাফট তৈরি করেছি। কনজিউমার অ্যাসোসিয়েশন কাল পরশু এটার জন্য পদক্ষেপ নেবে, মানে আইনি পদক্ষেপ নেবে। এই সরকার আলটিমেটলি যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন এই বিপ্লবের তরে ভেসে গেছে। সেই কনস্টিটিউশনের মধ্যে যা কিছু বলা আছে, সরকার সেগুলোর আওতায় তৈরি হয়নি। অর্থাৎ সরকার তৈরি হয়েছে নতুন কনস্টিটিউশন তৈরি করার জন্য। সুতরাং সরকারকে এই প্রচলিত কাঠামোর আওতায় সরকারের কোনো কিছু করার, রেগুলার সরকার হলেও যে সব জিনিসপত্রগুলো আমরা চাচ্ছি তাকে সংসদে যেতে হতো, সংসদ নেই। সুতরাং সরকারের পক্ষে আইনি কাঠামোগত যে ব্যবস্থা এখনও অনুপস্থিত আছে, সুতরাং তার পক্ষে সমাধান করা, চাওয়া আর সমাধান করা বা সেটাকে সলভ করা অনেক বেশি জটিল এবং কঠিন, এবং সেসব ব্যাপার সাসপেন্ড করা। তো সে কারণে আমরা সরকারকে বলবো যে সরকার একটা আমব্রেলা তৈরি করে দিক, এবং সেই আমব্রেলায় ভোক্তারা বা সমাজ, সোসাইটি, তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের যে এগুলোকে তৈরি করবে। সেটা যেমন দ্রুত জ্বালানি সরবরাহ আইন বাতিল করা, রেগুলেটরি কমিশন আইন সংশোধন করে আবার বাতিল করে গণশুনানিতে ফিরে আসা, এবং যে কাঠামো, প্রশাসনিক কাঠামো, যেটা সুশাসনের কথা অলরেডি বলেছে, সেই জায়গাটা কোম্পানিগুলোতে নিয়ন্ত্রণ যে আমলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মালিক বানিয়ে কোম্পানি করে দেওয়া হয়েছে, সেখান থেকে সেগুলোর নিয়ন্ত্রণ মুক্ত করে আলটিমেটলি একটা সদ্যজাত শিশুকে যেমন ভূমিষ্ঠ করা, এই খাতের উন্নয়নকে সেভাবে জন্ম দিতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল আলম, ধন্যবাদ সাংবাদিক সোহরাব হাসান। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই বিদ্যুৎ জ্বালানির অনেক বড় অবদান রয়েছে, সেটি নেতিবাচক অবদান হোক আর যাই হোক, মূল্যস্ফীতির ক্ষেত্রে অন্তত সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখবেন, সেই চাওয়া বা সেই প্রত্যাশা থেকে শেষ করছি। শুভরাত্রি।